শিবের প্রসাদ গ্রহণ করলে কুকুর হয়ে জন্মাতে হবে, এটি কি আসলেই সত্য? হরে কৃষ্ণ। শ্রী শিবের প্রসাদ কি খাওয়া যাবে? শিবরাত্রি ব্রত পালন করে শিবের অভিষেক পূজা আদি করার পর শিবের মহাপ্রসাদ শিব প্রসাদ কি গ্রহণ করা যাবে? সেই চরণামৃত কি গ্রহণ করা যাবে? এই বিষয়ে আজকে আমরা শাস্ত্র প্রমাণ সাপেক্ষে আলোচনা করব। এবং শিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে, কখন আপনি পূজা অভিষেক করবেন, অর্থাৎ যদি কেউ 9 তারিখ ব্রত পালন করেন সেক্ষেত্রে 8 তারিখ রাতে কি বিশেষ পূজা অভিষেক করা যাবে কিনা, এই সকল বিষয় আজকে আমরা আলোচনা করব। তো শিবের প্রসাদ গ্রহণ বিষয় আলোচনাটি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই বিষয়ে প্রায় শতাধিক প্রশ্ন পেয়েছি এই বছরের ক্ষেত্রে। যেহেতু সকলেই এই শিবরাত্রি ব্রত পালন করেন, সেক্ষেত্রে শিবজিকে যে নৈবেদ্য অর্পণ করা হয় সেটিকে গ্রহণ করা যাবে কিনা। আবার অনেকে মন্তব্য করেছেন, অনেকে জানিয়েছেন যে অনেকে বলে থাকেন যে শিবের প্রসাদ গ্রহণ করলে কুকুর জুনি নাকি লাভ হয়, কুকুর হয়ে জন্মাতে হয়। এটিকে আসলেই সত্য? শিবের প্রসাদ গ্রহণ করলে কুকুর হয়ে জন্মাতে হবে, এটিকে আসলেই সত্য? এই বিষয়ে আজকে আমরা শাস্ত্র প্রমাণ সাপেক্ষে আলোচনা করবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো শিবরাত্রি ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি শিব চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে? বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বের ক্ষেত্রে পালন করতে হবে 9 মার্চ। যদিও অনেকে 8 মার্চ পালন করার কথা ভাবছেন, এবং এই বিষয়ে আমরা কিন্তু গত সপ্তাহে অনেকবার আলোচনা করেছি, এবং এই যে বিজয় একাদশী ব্রত এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো এই বিষয়ে অনেকে অনেক রকম সিদ্ধান্ত প্রদান করেছেন, অনেকের অনেক রকম মত রয়েছে, এটি স্বাভাবিক। অনেকে বলছেন যে কেন সনাতন ধর্মে এত মত রয়েছে বা কেন এত সিদ্ধান্ত রয়েছে। এটি থাকবে, এটি হাজার হাজার বছর ধরে এটি ছিল, হাজার হাজার বছর লক্ষ বছর পূর্বেও ছিল দ্বিমত বা ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত এখনও রয়েছে, এটি থাকবে, এটি স্বাভাবিক। কারণ সকল মানুষ কিন্তু কখনোই এক হতে পারবে, এটি সম্ভব নয়। তো সেই কারণে আপনারা দেখুন যে শ্রীমদ্ ভগবদ্গীতায় কিন্তু ভগবান 4টি অপশন দিয়েছেন। যারা ভূত প্রেতের উপাসনা করবে তারা ভূতলোকে যাবে, যারা দেবতাদের উপাসনা করবে দেবলোকে যাবে, কিন্তু যারা পিতৃপুরুষদের সেবায় রত থাকবে কিন্তু কোনো প্রকার দেব উপাসনা বা ভগবানের সেবা পূজা করবে না, তারা পিতৃলোকে যাবে। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা আদি করবেন তারা ভগবত ধাম প্রাপ্ত হবেন। ভগবান কিন্তু অপশন প্রদান করেছেন, কারণ বিভিন্ন মতের লোক থাকবে, এটি স্বাভাবিক। তো সেই কারণে যারা বলছেন যে কেন এত নিয়ম, কেন ভিন্ন নিয়ম, আপনারা কেন এক হতে পারেন না, কেন সারা পৃথিবীর সকল লোকেরা ইসকনের মতো করে না, বা এরকমটি অনেকে বলছেন, দেখুন আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনার কাছে যেটি ভালো লাগে আপনি সেটি অনুসরণ করুন। সারা বিশ্বের 10 কোটিরও বেশি মানুষ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন জিবিসি কর্তৃক যে সিদ্ধান্ত সেটি গ্রহণ করেন এবং সে অনুসারে ব্রত পালন করেন। সেটি একাদশী ব্রত হোক, শিবরাত্রি ব্রত হোক বা অন্য যে কোনো ব্রত, ইসকনের সিদ্ধান্ত অনুসারে সারা বিশ্বের 10 কোটিরও বেশি মানুষ পালন করে থাকেন। তো সেই কারণে আপনি চাইলে পালন করতে পারেন, এতে সকলেরই মঙ্গল হবে, কারণ ইসকন সিদ্ধান্ত অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষেই। তো এই যে 7 তারিখ একাদশী ব্রত পালন, ভারতে বাংলাদেশে ইসকন শুধুমাত্র 7 তারিখ একাদশী ব্রত পালন করতে, সেরকমটি নয়। এরকম নয় যে ইসকনের বৈষ্ণব পঞ্জিকায় শুধুমাত্র 7 তারিখ ব্রত পালন করতে বলা হয়েছে ভারতে বাংলাদেশে, অন্যান্যরা সকলে 6 তারিখ করেছে। বিষয়টি আসলে এরকম নয়। আপনারা দেখুন গৌরীয় মঠের ক্ষেত্রেও বাগবাজার গৌরীয় মিশনের যে পঞ্জিকা আপনারা দেখবেন সেখানে উল্লেখ রয়েছে 7 তারিখ বিজয় একাদশী ব্রত এবং 9 তারিখ হচ্ছে শিবরাত্রি ব্রত। তো সেই কারণে বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী হচ্ছে 7 তারিখ বিজয় একাদশী আর 9 তারিখ হচ্ছে শিবরাত্রি ব্রত। এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম কেন এবং কখন টাইমিং হচ্ছে, কখন সূর্যোদয় বা এই সকল যে সময়সূচি নিয়ে আমরা আলোচনা করেছি। এই সপ্তাহে আমরা অনেকবার এই বিষয়ে আলোচনা করেছি কেন কোন দিন ব্রত পালন করতে হবে। আমরা আজকে সেদিকে সময় ব্যয় করছি না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কীভাবে শিবরাত্রি ব্রতটা পালন করবেন সহজে, আর হচ্ছে কখন আপনি অভিষেক করবেন, বিশেষ পূজা অভিষেক করবেন, আর অভিষেক করার পর সেই প্রসাদ শিবের প্রসাদ গ্রহণ করা যাবে কিনা বা চরণামৃত গ্রহণ করা যাবে কিনা। এই যে ব্যবহারিক বিষয়গুলি সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব, কারণ এটি নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে বা অনেকে দ্বিধান্বিত। প্রথমত হচ্ছে শিবরাত্রি ব্রত পালন বিষয়, কোন দিন পালন করবেন। যারা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসরণ করতে ইচ্ছুক সেক্ষেত্রে 9 মার্চ ব্রত পালন করবেন, কারণ শাস্ত্রে রয়েছে হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের 69 নম্বর শ্লোকে বলা হয়েছে যারা অন্য উপাসক শৈবগণ তারা চাইলে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী করতে পারেন, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের ক্ষেত্রে ত্রয়োদশী বিদ্যা উপবাস করা উচিত নয়, সেক্ষেত্রে পরদিন ব্রত পালন করতে হবে। তো সেক্ষেত্রে এবার দেখুন 8 মার্চ যারা শিব চতুর্দশী ব্রত পালন করতে চাচ্ছেন, চতুর্দশী তিথি, কিন্তু 8 মার্চ ব্রাহ্ম মুহূর্তে ত্রয়োদশী তিথি এবং প্রায় 16 ঘন্টার বেশি সময় ত্রয়োদশী তিথি। তো সেই কারণে ত্রয়োদশী বিদ্যা, তাই বুদ্ধিমান ব্যক্তিগণ সেটি বর্জন করে 9 তারিখ উপবাস পালন করেন। কিন্তু পূজার ক্ষেত্রে আপনি চাইলে 8 তারিখ রাতেও কিন্তু শিবের পূজা অভিষেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। 8 তারিখ রাতেও করতে পারবেন, 9 তারিখ রাতেও করতে পারবেন, উভয় দিনই করতে পারবেন, 2 দিনই করতে পারবেন, কোনো সমস্যা নেই।
বেশিরভাগ ইসকন মন্দিরে যেখানে প্রতিদিন নিত্য শ্রী শিবের সেবা পূজা হয়ে থাকে, মায়াপুর, রাজাপুর থেকে শুরু করে অনেক ইসকন মন্দির হয়ে থাকে, প্রতিদিন অষ্টকালীন সেবা পূজা হয়ে থাকে শ্রী শিবের। অন্যান্য শিব মন্দির অষ্টকালীন সেবা পূজা ঠিক মতো নাও হতেও পারে বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিম বাংলায় বা পূর্ব বাংলায়, কিন্তু ইসকন মন্দিরগুলিতে নিষ্ঠা সহকারে প্রতিদিন অষ্টকালীন সেবা পূজা হয়ে থাকে। তো সেই কারণে প্রতিদিনই আপনি পূজা আদি করতে পারেন। সেই কারণে অনেক ভক্তগণ 8 তারিখও শিবের পূজা অভিষেক করবেন, 9 তারিখও শিবের পূজা অভিষেক করবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু উপবাস পালনের ক্ষেত্রে 9 তারিখ পালন করে উত্তম সিদ্ধান্ত। এবং পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 42 নম্বর অধ্যায়ের 122 নম্বর শ্লোকে বলা হয়েছে, তৃতীয়া তিথি, ষষ্ঠী তিথি, অষ্টমী, একাদশী এবং চতুর্দশী এই তিথিগুলিতে যদি উপবাস থাকে, সেক্ষেত্রে যদি পূর্ব বিদ্যা হয়ে থাকে, পূর্ব বিদ্যা, সেক্ষেত্রে সেটি বর্জন করে পরবর্তী দিনে উপবাস পালন করতে হবে। এটি পদ্মপুরাণের স্বর্গখণ্ডের সিদ্ধান্ত। তো সেক্ষেত্রে চতুর্দশীর পূর্ব বিদ্যা মানে হচ্ছে ত্রয়োদশী যুক্তা, তো সেক্ষেত্রে এটি বর্জন। তার মানে সেই সিদ্ধান্ত অনুযায়ী, পদ্মপুরাণের এই সিদ্ধান্ত অনুযায়ী 9 মার্চ ব্রত। এবং পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 24 নম্বর অধ্যায়ে কিন্তু একই কথা বলা হয়েছে। চতুর্দশী তিথি যদি ত্রয়োদশী বিদ্যা হয়, সেক্ষেত্রে সেটি বর্জন করতে বলা হয়েছে। এবং আমরা আরও একটি রেফারেন্স দেখব, সেটি বৃহন্নারদীয় পুরাণের 18টি মহাপুরাণের অন্যতম নারদীয় পুরাণ বা নারদ পুরাণ, এটিকে বৃহন্নারদীয় পুরাণও বলা হয়ে থাকে। এই বৃহন্নারদীয় পুরাণ বা নারদীয় পুরাণের 27তম অধ্যায়ের 3 নম্বর শ্লোক এবং 4 নম্বর শ্লোকে এখানেও কিন্তু ওই পদ্মপুরাণের মতো করে কয়েকটি তিথির উল্লেখ রয়েছে। চতুর্দশী তিথি, একাদশী তিথি, তৃতীয়া তিথি, ষষ্ঠী তিথি সহ কয়েকটি তিথির উল্লেখ রয়েছে, যে ক্ষেত্রে পূর্ব বিদ্যা বর্জন করতে হবে। তো এই যে শাস্ত্র প্রমাণ, সেটি হচ্ছে সেখানে বলা হয়েছে একাদশী, অষ্টমী, ষষ্ঠী, পূর্ণমাসী, চতুর্দশী, অমাবস্যা, দ্বিতীয়া চ উপবাস ব্রত আদিষু পরবিদ্যাহ প্রশস্তাহ সুর্ণগ্রাহ্যঃ পূর্বসংযুতাঃ আবিরম্যাশ্চ তিথয়ো গ্রাহসু পূর্বসংযুতাঃ। অনুবাদ হচ্ছে, উপবাস প্রভৃতি ব্রতের ক্ষেত্রে একাদশী তিথি, অষ্টমী তিথি, ষষ্ঠী, পূর্ণিমা, চতুর্দশী, অমাবস্যা এবং দ্বিতীয়া এই সমস্ত তিথির ক্ষেত্রে পরতিথির যুগে প্রশস্ত। পরতিথি মানে যদি পরের তিথি যুক্ত হয়, যেমন চতুর্দশীর উপবাস করবেন, এক্ষেত্রে যদি অমাবস্যা যুক্ত হয় তাহলে সেটি হচ্ছে প্রশস্ত, মানে অনেক বেশি উত্তম। পরতিথি যুক্ত হচ্ছে প্রশস্ত। যেমন একাদশীর ক্ষেত্রে আমরা দ্বাদশী তিথি যুক্ত হলে সেটিকে অনেক বেশি মান্যতা দিই, পরতিথি যুক্ত হচ্ছে প্রশস্ত। এটি নারদীয় পুরাণ সিদ্ধান্ত। পূর্ব তিথির সহিত সংযুক্ত হইলে গ্রহণ করিবে না। এই সকল তিথি ভিন্ন যে সমস্ত তিথি, তাহা পূর্ব তিথির যুগে গ্রহণ করিবে। এই তিথিগুলি হলে, যদি এই তিথিগুলির ক্ষেত্রে হয় তৃতীয়া, ষষ্ঠী, অষ্টমী, একাদশী, চতুর্দশী, পূর্ণিমা, এই তিথিগুলির ক্ষেত্রে, পূর্ণমাসী মানে হচ্ছে পূর্ণিমা, এই তিথিগুলির ক্ষেত্রে যদি পূর্ব বিদ্যা হয় তাহলে গ্রহণযোগ্য না, করিবে না, গ্রহণ করিবে না, সে ব্রত উপবাস করিবে না বলা হয়েছে। সেই ক্ষেত্রে পরদিন ব্রত পালন করতে হবে, পরের তিথিযুক্ত ব্রত পালন করতে হবে। কিন্তু এই তিথি ব্যতিরেকে অন্য কোনো তিথি যদি হয়ে থাকে, যেমন প্রতিপদে উপবাস, অন্য কোনো তিথিতে উপবাস, তাহলে সেটি পূর্ব বিদ্যা হলে করা যাবে। তো সেই ক্ষেত্রে চতুর্দশীর কথা উল্লেখ রয়েছে, তার মানে শিব চতুর্দশীর ক্ষেত্রে যদি ত্রয়োদশী বিদ্যা হয় সেটি বর্জন করতে বলা হয়েছে বৃহন্নারদীয় পুরাণ, এটি মহাপুরাণ, নারদীয় পুরাণ সিদ্ধান্ত অনুযায়ী। এবং পরাশর মুনিও বলেছেন, যদি অমাবস্যা যুক্ত হয়, চতুর্দশী তিথি যদি অমাবস্যা যুক্ত হয়, তাহলে সেই অমাবস্যা যুক্ত চতুর্দশী তিথিতে উপবাস করা সেটি শ্রী শিবের আরও বেশি প্রিয়। অমাবস্যা যুক্ত চতুর্দশী তিথি হচ্ছে শ্রী শিবের অত্যন্ত প্রিয়, এটি পরাশর মুনি উল্লেখ করেছেন। তো সেই কারণে অমাবস্যা যুক্ত চতুর্দশী তিথির উপবাস হচ্ছে আবার 9 মার্চ। 9 মার্চ ব্রাহ্ম মুহূর্তেও থাকছে চতুর্দশী তিথি, সারাদিনের একদম সন্ধ্যা পর্যন্ত থাকছে এবং এরপর অমাবস্যা যুক্ত হচ্ছে। তাই এই 9 মার্চ শিবরাত্রি ব্রত পালন করা হচ্ছে অনেক বেশি উত্তম, এটি আরও বেশি ফলপ্রদ। আপনি আরও বেশি শ্রী শিবের কৃপা লাভ করতে পারবেন, তাকে সন্তুষ্ট করতে পারবেন। তো যদি কেউ 9 মার্চ ব্রত পালন করেন সঠিক সিদ্ধান্ত অনুযায়ী, সেক্ষেত্রে আপনি 8 তারিখটা হচ্ছে একাদশী ব্রতের পর দিন সকালে আপনি পালন করবেন। পালনের সময়ের মধ্যে আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি পালন করবেন। এরপর আপনি দুপুরে, রাতে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমিষ আহার করবেন না, বা চা পান, কফি, বিড়ি প্রভৃতি গ্রহণ করবেন না। আর 9 তারিখ হচ্ছে শিবরাত্রির উপবাস। আপনি 8 তারিখ চাইলেও কিন্তু শিবের পূজা অভিষেক করতে পারবেন, রাতেও আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবের পূজা অভিষেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। 8 তারিখ রাতেও করতে পারবেন, 9 তারিখ সকালেও করতে পারবেন, 9 তারিখ রাতেও করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, শিবের পূজা অভিষেক করতে পারবেন। কিন্তু উপবাস আপনি 9 তারিখ করলে উত্তম। কেউ যদি নিজের ইচ্ছায়, ব্যক্তিগত ইচ্ছায় 8 তারিখ উপবাস করেন, সেটি আপনার সিদ্ধান্ত, আপনি সেটি করতে পারেন। কিন্তু যদি আপনি নিজের ইচ্ছায় করে থাকেন, তাহলে একাদশী ব্রতের পালনটা আপনি কয়েকদিন অন্ন গ্রহণ করে তারপর আপনি পরবর্তী উপবাস করতে পারেন। কিন্তু সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বের ক্ষেত্রে 9 মার্চ উপবাস পালন করাই বিধেয়। তো 9 মার্চ উপবাস পালন করার ক্ষেত্রে কেউ চাইলে দুপুর পর্যন্ত উপবাস পালন করতে পারেন। বেশিরভাগ বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্তগণ দুপুর পর্যন্ত উপবাস পালন করেন এবং দুপুরের মধ্যেই, সকালে বা দুপুর 12টার মধ্যেই তারা শিবের বিশেষ পূজা অভিষেক আদি করেন
এরপর কৃষ্ণ প্রসাদ শ্রী শিবকে অর্পণ করেন, এরপর মহাপ্রসাদ সকলে গ্রহণ করেন। তো এটি হচ্ছে একটি উপায়। আরেকটি হচ্ছে সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করা, সন্ধ্যার পর